সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। তাগিদ দেবেন জাতীয় ঐক্যের। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে গ্রেফতার দেখালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে 101 রানে হারিয়ে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়। সিরিজে 1-1 সমতা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তিনি। আজ বিকেল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা। জুলাই আগস্টে চলা গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং 14 দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে। এ সময় তাদের গ্রেফতার দেখে এজলাসে পাঠায় পুলিশ। জানা গেছে, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। গত 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন। রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার মেঘের রাজ্যে পর্যটকদের না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তারের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এই সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়ায় বিবাদমান দুই আঞ্চলিক দলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মূলত বুধবার থেকে সাজেক যেতে না করছে প্রশাসন। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে পরনির্ভরতা কাটিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরের আলেয়া আক্তার। পুরুষের ন্যায় সংসারের হাল ধরার পাশাপাশি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে এখন। অভাব অনটনে জর্জরিত দিন মজুর বাবার সংসারে জন্ম নিয়ে আধার পেরিয়ে স্বপ্ন আরও এগিয়ে যাওয়ার। প্রতিনিধি শফিকুল ইসলাম শফির তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে কুড়িগ্রামের আলেয়া আক্তার। 4 বোন 1 ভাইয়ের পরিবারের তৃতীয় সন্তান আলেয়া। অর্থের অভাবে তার বাবা পরিবার চালাতে হিমশিম খাওয়ায় এক পর্যায়ে অষ্টম শ্রেণীর আলেয়াকে বিয়ে দেবার সিদ্ধান্ত নেন। তবে বাবার সিদ্ধান্ত মেনে না নিয়ে নিজের বাল্য বিবাহ ঠেকায় আলেয়া। ওই আলেয়া সকালে বিকালে প্রাইভেট পড়ায়, তারপর সেলাই মেশিন চালায়। তার ছোট বোনটাকেও মনে করেন যে পড়াশোনা করাইতেছে। বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিছি, তো আমি বিয়ে বসলো না, উনি লেখাপড়া নিজ পায়ে দাঁড়ায় বিয়ে সাথে করবে। নিজের প্রচেষ্টায় পড়াশুনোর পাশাপাশি হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের কাজ করে বাড়িতে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানো সহ মহিদেব এনজিওর সহযোগিতায় গবাদি পশু পাখি পালন করে স্বাবলম্বী আলেয়া। আমি মাকে অনেকবার বোঝানোর পর মা মানছে যে আমি আমার পড়াশোনার খরচ আমি চালাবো।
এই উদ্যোগটা মাথায় রেখে আমি সেলাই প্রশিক্ষণ গ্রহণ করি। আমি সেলাই মেশিন ক্রয় করি এবং সেলাই মেশিনে কাজ সুন্দরভাবে করতে থাকি। পাশাপাশি আমি তখন শিশু বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, যা আসে তাতেই আমার পড়াশোনার দিব্যি ভালো চলে। এর পাশাপাশি আমি বসে থাকি না, হাঁস মুরগি এগুলো পালন করি। বর্তমানে প্রাইভেট ও সেলাই মেশিন থেকে মাসিক যে টাকা আয় আসে তা দিয়ে নিজের চাহিদা পূরণের পাশাপাশি পরিবারের খরচ চালান এই যুবতী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। হেমন্তেই দেখা মিলেছে শীতের, আর প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড স্পর্শ করছে দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। শীতল আবহাওয়ায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রূপবতী কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ায় বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের সিকিম আর নেপালের সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ দেখতে পেরে খুশি পর্যটকরা। আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আছেন শেখ ফাহিম। প্রতিবছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় তেঁতুলিয়ায়। ভোরের আকাশে লালচে কাঞ্চনজঙ্ঘা, তারপর শুভ্র বরফের কাঞ্চনজঙ্ঘা, এরপর সোনালী বর্ণের কাঞ্চনজঙ্ঘা, পরে বেলা বাড়ার সাথে সাথে লাল দৃশ্য সকল ভ্রমণ পিপাসুদের মন জুড়িয়ে দেয়। এছাড়া সূর্যাস্তের সময় বেগুনি বর্ণের কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের মুগ্ধ করে দেয়। এক কথায় নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যতা বর্ণনা করার মতো নয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠেছে হিমালয় কন্যাক্ষেত এ জনপদ। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। এখানে অনেক সুন্দর পরিবেশে আমরা দেখতে পেয়েছি এবং অনেক লোকের সমাগম। আমি অনেক জায়গা থেকে অনেকবার দেখার চেষ্টা করেছি, ইতিপূর্বে এসেছি, কিন্তু আজকে যে আমি ভিউটা দেখলাম, দেখে আমি নিজে আত্মহারা হয়ে গেছি যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সুন্দর তার যে রূপ। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। তবে পর্যটক আকর্ষণে জেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ করা সহ আরও দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। এবছর আমাদের প্রস্তুতি আছে, আমাদের পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়াও এই জেলাকে একটি পর্যটন নগরীতে পরিণত করার জন্য, পর্যটন জেলায় পরিণত করবার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা প্রতিদিন হেসে উঠুক, পর্যটকরা প্রাণ ভরে উপভোগ করুক কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ সৌন্দর্য, এই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মধুপুরে তৈল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো করা হচ্ছে বিনা চাষে সরিষার আবাদ। কম খরচে সময় অপচয় রোধের এই পদ্ধতি কৃষক পর্যায়ে সফলতা পেলে আগাম জাতের সরিষা চাষে আরও বড় আবাদে এর চাষের পর বড় আবাদে এগিয়ে যাবে কৃষকেরা। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ হতে পারে তৈল জাতীয় ফসলের এই প্রযুক্তি। জমিতে ধান রেখে ছিটানো হচ্ছে সরিষার বীজ। সোনালী ধান কাটার কয়েকদিনের মধ্যে গজাবে সরিষা, এমন প্রযুক্তি পদ্ধতি পেয়ে খুশি কৃষক। যেখানে ধান কাটার পর জমি তৈরি করে 7 থেকে 10 দিন পর সরিষার চাষ হতো, সেখানে আগেই বীজ বপনের এমন পদ্ধতি অনেকেই বেছে নিচ্ছে। আর কৃষি বিভাগ বলছে বিনা চাষে সরিষা আবাদে কৃষক পর্যায়ে বীজ পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। এই চাষের প্রতি উৎসাহিত হয়ে এখন প্রচুর চাষ করতেছে। বিনা চাষে যে সরিষার প্রযুক্তিটা, এটা বর্তমানে কৃষক এখন সাদরে গ্রহণ করতেছে। পরামর্শক্রমে 45% জমিতে সরিষার বীজ বপন করেছি। এখানে 410 জন কৃষক অন্তর্ভুক্ত আছে, যাদেরকে আমরা বিনামূল্যে সরিষার বীজ দিয়েছি এবং সার। এ প্রযুক্তি সফল হলে তেল জাতীয় ফসল উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আমরা প্রতি বছরই অনেক টাকা নষ্ট করে বিদেশ থেকে তেল আমদানি করি। যদি আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি, সাথে সাথে আমরা তেলের উৎপাদন বৃদ্ধি করতে পারবো। আগাম আমরা বড় চাষে আমরা যেতে পারবো, সাথে সাথে আমরা তেল ফসলে আমরা এই কৃষিকে সমৃদ্ধ করব। সংবাদ শেষ করব দেশের অন্যতম ছোট মসজিদের খবর জানিয়ে।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ি এলাকার প্রাচীন ছোট্ট মসজিদটি কি দেশের সবচাইতে ছোট মসজিদ? এ নিয়ে নানাজনের রয়েছে নানা মত। কারণ মসজিদটির দৈর্ঘ্যে মাত্র 9 ফুট আর প্রস্থে 7 ফুট। মসজিদটি কবে নির্মাণ হয়েছে তাও কারো জানা নেই। তবে স্থাপত্য শৈলী দেখে ধারণা করা হয় মসজিদটি মোগল আমলে নির্মিত। খালেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। এই মসজিদটির বয়স এলাকার প্রবীণতম মানুষটিও বলতে পারেন না। তবে গঠন দেখে ধারণা করা হয় এটি অন্তত 500 বছরের পুরনো। তাদের অনুমান মোগল আমলে এই এলাকাটি ছিল বন জঙ্গলের ভেতর। ওই বনভূমির মধ্যেই মসজিদ গড়ে তোলেন অলিয়া-উলিয়ারা। মুসলিম বিজেতাদের সাথে এদেশে আসা সুফি দরবেশরা এর নির্মাতা বলেও অনেকে মনে করেন। তবে নির্মাণ শৈলীতে মোগল ঘরানার সাথে মিশে আছে ভারতবর্ষের শিল্পরীতি। ইমাম সহ 4 জন নামাজ আদায় করতে পারেন। মসজিদটির ভিতর স্থান সংকুলান না হওয়ায় পাশে আরেকটি সুদৃশ্য মসজিদ গড়ে তোলা হয়েছে। তো আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে মসজিদের এই ছোট মসজিদের ইতিহাসটাকে আপনি জানেন কিনা। তারপর বলছে আমি জানবো কেমনে, আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলতে পারে না এটা কখন হয়েছে আসলে। এটার মধ্যে একজন ইমাম এবং 3 জন মুসল্লি নামাজ পড়তে পারে। এটাই সবচেয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম মসজিদ। আমরা জানতে চাই, কিন্তু এরা ছাড়া বেশি মানুষ বলতে পারে না। ঐতিহাসিক এই কীর্তিটাকে ধরে রাখার জন্য সরকারিভাবে এটা একটা লিস্টভুক্ত হোক এবং সরকারিভাবে এখানে অনুদান আসে এই কীর্তিটাকে চিরদিন ধরে রাখুক, পরবর্তী জেনারেশনের জন্য ধরে রাখুক। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, দ্রুততম সময়ের মধ্যে মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। আমি খুব দ্রুত এই মসজিদটা পরিদর্শন করব এবং পরিদর্শনের পর যদি আমার কাছে মনে হয় যে ওইখানে সংস্কারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথেও আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, দেশের সবচেয়ে ছোট মসজিদ কিনা তা গবেষণার দাবি রাখে। তবে দেশের ছোট মসজিদগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা, তাগিদ দেবেন জাতীয় ঐক্যের। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক 2 মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে গ্রেফতার দেখালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে 101 রানে হারিয়ে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়। সিরিজে 1-1 সমতা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।